নমস্কার, চলে এসেছি দুয়ারে রিপোর্টার নিয়ে। আমি অয়ন। একেবারে 1 ঘন্টা আমার সঙ্গে থাকবেন। বিভিন্ন জেলার খবর, বিভিন্ন ঘটনা এবং গুরুত্বপূর্ণ খবর সব নিয়ে আসব। আপনার সমস্যা দেখাবো, এছাড়াও বেআইনি অবৈধ কাজ যা প্রশাসনের, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সহজে চোখে পড়ে না, আমাদের চোখে পড়ে আগে, সেই সব খবর নিয়ে আসব। এবং তার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল খবরও থাকছে। আর প্রথমেই চলে যাব রায়গঞ্জে, কারণ এই স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের মার এ যেন একেবারে সাধারণ ব্যাপার হয়ে যাচ্ছে, জলভাত হয়ে যাচ্ছে। স্কুলে ঢুকে শিক্ষিকাকে কোপ রায়গঞ্জে, জমি বিবাদের ফলে হয়েছে নাকি এটা? কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। মুক্তা, কি করে হলো এই ঘটনা এবং কারা দোষী, কারা দায়ী, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত? অয়নদা, তোমাকে বলে রাখি যে রত্না খাতুন যে শিক্ষিকা রয়েছে প্রতিদিন নিয়মিত স্কুলে ছিলেন, ক্লাস করছেন। সেই সময় বাথরুমে যায় এবং দুজন দুষ্কৃতী এসে মুখে কাপড় বেঁধে কিন্তু সেই বাথরুমে ঢুকে কিন্তু তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। সমস্যা হচ্ছে যে কেন এই আঘাত আমরা সেটা স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে সেই শিক্ষিকা প্রায় 20 বিঘা সম্পত্তি রয়েছে এবং যেহেতু তাদের বাড়ি বাংলাদেশ তারকাটা সংলগ্ন এবং তারকাটা ওই পারে তার জমি আছে এবং দীর্ঘদিন থেকে সেই জমি দখলের চেষ্টা করে তারই আত্মীয়রা। সেই কারণে কিন্তু এর আগেও আমরা জানতে পারছি যে তাকে আক্রমণ করা হয়েছিল, কিন্তু আজ একেবারে স্কুলে ঢুকে কিন্তু তাকে চাকু দিয়ে আঘাত করা হয়, কিন্তু তারপরে সেটা লুকিয়ে পড়ে। একবার দেখাই আহত শিক্ষিকা কি বলছেন। আমি ঠিক তখন 1:30টার মতো বাজে বাথরুমে গেছিলাম, একটা আওয়াজ হলো। আমি ভাবছি বাচ্চাগুলো মনে হয় আসছে বাথরুমে, বের হলাম, অমনি আমাকে একদম কাঁপতে আরম্ভ করছে, মুখগুলা বাঁধা। এই কথাটা বললো, ছেলেকে পাঠালি না তো, তুই মর এবার। মুখগুলা বাঁধা ছিল। কজন ছিল? 2 জন। মুক্তা, মুখগুলো বাধা থাকলেও তুমি যেটা বলছিলে বারবার যে এর আগেও হামলা হয়েছিল তার উপরে, তাহলে চেনা পরিচিতদের মধ্যে পুলিশে কি এর আগে অভিযোগ জানিয়েছিলেন বা স্কুলে সিসি ক্যামেরা আছে? দেখো, এর আগে যখন ঝামেলা তৈরি তাকে মারার চেষ্টা করা হয় তারা কিন্তু পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল, সেখানে ভাটল ফাঁড়ি রয়েছে সেখানে। তারপরে কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও কিন্তু কোনো গ্রেপ্তার হয়নি। অবশেষে কিন্তু আজ কিন্তু সেই আবার একেবারে প্রাণে মারার চেষ্টা করেছে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে কোবানো হয়েছে এবং তার ফলে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের ভাটুল প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনার খবর পেয়ে কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়ে এবং ছাত্রীদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং সেই স্কুলে প্রাইমারি তারা দেখছে তাদের টিচারকে এইভাবে কোপানো হচ্ছে। 2 দুষ্কৃতী, এর আগেও হামলা, তাহলে দুষ্কৃতীদের ধরতে পারছে না কেন পুলিশ? এই প্রশ্ন রাখলাম। নিয়োগ দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, প্রচুর সিবিআই তদন্ত, তারপরেও ভূতেরা এখনো দুর্নীতি করে যাচ্ছেন। ইন্ডিভিজুয়াল ভূত, দলগত না। আচ্ছা, অনেক ইন্টারভিউ দেখেছেন নিউজ 18 বাংলা দর্শক যারা, তারা অনেক জায়গায় ইন্টারভিউ দিতে গেছেন। বাঁশবাগানে ইন্টারভিউ দিতে গেছেন? হ্যাঁ, বাঁশবাগানে চাকরির ইন্টারভিউ। এই দেখুন, একদম মনে হচ্ছে না বিয়ে বাড়ির প্যান্ডেল, দারুণ আয়োজন, কি নেই সেখানে। প্রিন্টার থেকে আরম্ভ করে আপনি যে ইন্টারভিউর সময় যা যা চাওয়া, মানে যা যা থাকে সমস্ত কিছু রয়েছে। এবং এটা নাকি এই ভদ্রলোক, যার নাম কিছুক্ষণ পরেই আমরা বলবো, তিনি নাকি প্রায়ই করেন। কথা বলবো প্রতিনিধি রাকিবুলের সঙ্গে। রাকিবুল, মূল কি অভিযোগটা সেটা প্রথমে জানাও। দেখো, জলঙ্গির পাকড়দিয়া এলাকা যে সাহাবুল ইসলাম নামে এই হাতুড়িয়া এক ডাক্তার, তিনি এই প্রতি বছর ধরে মানে বিভিন্ন অনেকদিন ধরেই তিনি এই চাকরির নামে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ তার নামে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যুবক যুবতীরা কিন্তু এই চাকরির আশায় কিন্তু তার সঙ্গে যোগাযোগ করেন এবং ওই সাহাবুল ইসলাম তিনিও বিভিন্ন যুবকদেরকে তাদেরকে আধিকারিক হিসাবে তাদেরকে চেয়ারে বসিয়ে তাদের ইন্টারভিউ নিচ্ছে এই বাঁশবাগানে।
বাড়ির পাশেই, এবং এই তাদের কাছ থেকে 20,000 টাকা করে মাথা পিছু নেওয়া হচ্ছে, এবং গ্রামবাসীরা তাকে বারংবার বললেও কিন্তু তিনি শোনেন না। মাঝে মধ্যে কিন্তু এইভাবে কিন্তু সকাল থেকে কিন্তু ক্যাম্প তৈরি করেন, আচ্ছা, ক্যাম্পের মাধ্যমে গ্রামবাসীরা কিন্তু তার মানে এইভাবেই তাকে সাবধান করেছেন এর আগে, তিনি তাও সাবধান হননি। তাহলে পুলিশ কি করছিল প্রশ্ন থাকবে এরপরে রাকিবুল তোমার কাছে। তবে তার আগে সাধারণ মানুষ কি বলছে, মানে স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখি। চাকরি দিব বলে অনেক লোককে ডেকে আনে, আর এই মাঝে মাঝে মিটিং হয় এইভাবে। আজকে কি হচ্ছিল? আজকে ওই মিটিং হয়েছিল ভোর রাত থেকে, ইন্টারভিউ না কি বলছে, টাকা জমা লিখল 20,000 আর 2,000। শাহাবুল দেশ বিদেশের লোককে নিয়ে আসছে, চিটারির ব্যবসা করছে, আর চাকরি দেবো বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে। তারপরে এখানে থানা পুলিশ আসে, আজকে শাহাবুলকে অ্যারেস্ট করে নিয়ে গেল, 2 জনকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আর লোক সব দিকে দিক পালিয়ে গেল। আচ্ছা রাকিবুল, এটা তো এর আগেও গ্রামবাসীরা দেখেছেন, তাই তারা বারণ করেছেন, সাবধান করেছেন, তারপরেও শোনেননি। তাহলে পুলিশ কি করছে? আর এই সে শাহাবুল সাহেব, তিনি কোন কোন দপ্তরে চাকরির জন্য ইন্টারভিউ নিতেন? দেখো, এই শাহাবুল ইসলাম বিভিন্ন দপ্তরে, যেমন প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এবং স্বাস্থ্য দপ্তরে বা পঞ্চায়েতের বিভিন্ন চাকরি দেওয়া হবে বলে এই যুবক যুবতীদের প্রতারণা আর ফাঁদে ফেলেই কিন্তু তারা আসেন। কিন্তু এই ঘটনার খবর পেয়ে কিন্তু জলঙ্গি থানার পুলিশ তাদেরকে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে, এবং তারপরে কিন্তু গ্রেপ্তার করে শাহাবুল ইসলামকে। এবং ওই ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে আধার কার্ড থেকে এবং প্রয়োজনীয় নথিপত্র থেকে পুলিশের কাছে খবর ছিলেন না বলেই জানান, এবং আজকেই তিনি অভিযোগ পেয়েই কিন্তু সেই ঘটনাস্থলে হানা দেয়, এবং হানা দেওয়ার পরেই তাকে গ্রেপ্তার করে। তবে এর পেছনে যারা যাচ্ছেন, আজকে প্রায় 300 জন গেছেন, তারা বাঁশবাগানে ইন্টারভিউ হচ্ছে দেখেও তারা ইন্টারভিউ দিচ্ছেন, তারা টাকা দিচ্ছেন। বাঁশবাগানে কোনোদিন হবে ইন্টারভিউ আপনার? দেখুন ডেকোরেটর কি বলছেন। এই প্যান্ডেলটা করতে হবে, আর চাকরির কটা ইন্টারভিউ আছে না, তার লোক আসবে বাইরে থেকে। এখানে মানুষ 300 মতো। 300 সবাই বাইরেকার। সবাই বাইরেকার। কি চাকরির বিষয়ে? তা তো কি চাকরির বিষয় তা তো সেটা জানছি না আমরা। পুলিশের সাথে পুলিশের লিখেছে, শাহাবুলকে লিখেছে। আর এত বড় বড় করে প্রোগ্রাম হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, কারো চোখে পড়ছে না? পঞ্চায়েতেরও চোখে পড়েনি এতদিন ধরে। অদ্ভুত ব্যাপার। এই বাড়ির যে কর্তা তাকে তুলে নিয়ে গিয়েছে, আর কিছু চাকরি প্রার্থী। নাম কি? শাহাবুল ইসলাম। এর আগে কব ডাক্তার ছিলেন, উনি ডাক্তারি করতেন, এখন আপাতত বাড়িতে থাকে। কি করেন আমরা অ্যাকচুয়ালি এভাবে বলতে পারবো না যে কি করে। চাকরি ইন্টারভিউ হচ্ছে, সেটা প্রশাসন আসার পরে আমরা জানতে পারলাম। বাইক আর ল্যাপটপ পাওয়া গিয়েছে তাই শুনলাম, আর কিছু কাগজপত্র এখান থেকে নিয়ে গিয়েছে। সরকারি দপ্তর থেকে যে আসে সেরকম ব্যক্তি কি হয়েছিল, সে ধরনের কেউ? না, ওই রকম কিছু ব্যক্তিও অ্যারেস্ট হয়েছে প্রশাসনের কাছে, সেটা আর কি আমরা শুনলাম। এবার মুর্শিদাবাদে চলে যাব। লোকসভা ভোট আসছে, তার আগে থেকেই কি অশান্তি শুরু হলো? তার আগে থেকেই কি খুনোখুনি শুরু হলো? মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী, সালারের তৃণমূল কর্মী খুন হয়ে গেলেন। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কিভাবে খুন, কারা এর সঙ্গে জড়িত, কি অভিযোগ রয়েছে, কেন খুন? দেখো, সালারের তালিবপুরে আজকে সকালবেলাতে সুখচাঁদ শেখ নামে শেখ কিন্তু চায়ের দোকানে বসেছিল। সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তাকে এলোপাথারিভাবে কোপায় এবং বেধড়ক মারধর দেয়, এবং গুরুতর আহত অবস্থায় তাকে সালার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে। গতকাল রাত্রিবেলা থেকেই তোমার একটা ক্রিকেট খেলা নিয়ে তোমার গণ্ডগোল শুরু হয়, এবং অভিযোগ যে এই সুখচাঁদ শেখ হচ্ছে যে তৃণমূলের যিনি প্রধান রয়েছেন রবি শেখ, তারই অনুগামী। এবং গণ্ডগোলটা ছিল তৃণমূলের যে ওখানকার যে নেতা রয়েছেন, অঞ্চলের নেতা, তার বিরুদ্ধে, এবং তারই অনুগামীরা এসে 10 থেকে 12 জন এসে কিন্তু এই ঘটনা ঘটায় বলে কিন্তু অভিযোগ করছেন যিনি প্রধান রয়েছেন রবি শেখ সে। এবং সেই অঞ্চলের যে নেতা সে কিন্তু ব্লক সভাপতির অনুগামী মোস্তাফিজুর রহমান। যদিও মোস্তাফিজুর রহমান কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছে, এবং তিনি বলেছেন যে এই ঘটনা হচ্ছে পুরোপুরি ভাবে গ্রাম্য বিবাদ, কারণ গোটা যে তালিবপুর যে গ্রামটা সেটা কিন্তু সবাই তৃণমূল করে। এবং এলাকার যিনি বিধায়ক রয়েছেন হুমায়ুন কবির, তিনিও বলেছেন পুলিশকে বলেছি যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হতে পারে গ্রাম্য বিবাদ, ঘটনায় হতে পারে গোষ্ঠীদ্বন্দ্ব, অনেক ক্ষেত্রেই হয়, কিন্তু তা বলে একজনকে প্রাণ দিতে হবে, এরকম ভাবে সাত সকালে খুন করে দিতে হবে? আর এবার নদিয়ায় চলে যাব। নদিয়ার পলাশীপাড়ায় দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা।
প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ওই ব্যক্তিকে খুন করার অভিযোগ, কিরকম ব্যাপার? কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কি অভিযোগ রয়েছে, কিভাবে দেহ উদ্ধার, খুনের ঘটনা কেন বলা হচ্ছে? দেখো এমদা পলাশীপাড়া থানার বাননিয়ার হাটতলা পাড়ায় এই গ্রামেরই বাসিন্দা বিপ্লব চ্যাটার্জি আজ সকালে তার ওই গ্রামের এলাকার একটি নির্মীয়মান বাড়ি থেকে তার দেহ উদ্ধার হয়। এরপরে স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করেন যে গতকাল রাতে তিনি স্থানীয় একটি পূজা মণ্ডপে ঠাকুর দেখে বাড়ি ফিরেছিলেন এবং রাত 1টা নাগাদ কে তাকে ফোন করে ডেকে নিয়ে আসে এবং তারপর থেকে তিনি আর তাকে বাড়ি ঢোকেন এবং সকালবেলা তার মৃতদেহ উদ্ধার হয়। এবং এর পরিপ্রেক্ষিতে পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি করছেন যে ওই যে ব্যক্তি বডি উদ্ধার হয় তার সাথে ওই গ্রামেরই এক মহিলার বেশ কিছুদিন আগে বিয়ে হয়েছিল, বছর 3 আগে সে ছাড়াছাড়ি হয়ে যায় এবং তারপর থেকে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর থেকে কিন্তু সেই মহিলা বিভিন্নভাবে এই ব্যক্তিকে মারধরের একটা চেষ্টা করছিল বলে একটা অভিযোগ। এবং আজকে যখন মৃতদেহ উদ্ধার হয় পরিবারের দাবি ওই মহিলা কোনো লোক দিয়ে তাকে ফোন করিয়েছে। এই যে গাড়ি পড়ে রয়েছে, ভাঙা গাড়ি, স্কুটারে দেখছি আগুন, এটা কি করে হলো? হ্যাঁ, এই মহিলা যখন জানতে পারে মৃতদেহ উদ্ধারের ঘটনাটা এবং গ্রামবাসীদের উত্তেজিত হওয়ার ঘটনা, তখন ওই মহিলা সপরিবারে পালিয়ে যাওয়ার জন্য গাড়িটা ডেকে নিয়ে আসেন এবং সেই গাড়ি করে পালানোর চেষ্টা করেন। সেই সময় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে গাড়িতে ভাঙচুর চালায়। এর পাশাপাশি ওই বাড়িতেও ভাঙচুর চালানো হয় এবং বাড়ির বেশ কিছু জিনিসপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পলাশীপাড়া থানার পুলিশ। তারা ওই মহিলা সহ পরিবারের 4 জনকে এবং গাড়ির চালককে উদ্ধার করে নিয়ে আসে এবং এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ 6 জনকে আটক করেছে। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পেসিফিক অভিযোগ জানানো হয়নি। তবে পুলিশ কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে এবং স্থানীয় আত্মীয়রা কি বলছেন দেখুন। কল করার পরেই ও বাড়ির থেকে চলে গেছে, দিয়ে চলে যাওয়ার পরে তারপরে আমার দেওর 2 দেওর তারা খুঁজাখুঁজি করেছে, পাইনি রাত্রির বেলা। দিয়ে আজকে সকালবেলা শুনলাম যে বিপ্লবকে কে মার্ডার করে দিয়েছে, কোন গলির মধ্যে। আর এবার দুর্গাপুরের দেখুন কীর্তি, দেখুন একটা নার্সিং হোমের বৃদ্ধের বদলে বৃদ্ধার দেহ। হ্যাঁ, এই দেখুন বাড়ি নিয়ে যাওয়ার পরে বৃদ্ধের দেখি মুখটা আগে রাখেন। কে কি ছাড়েন সব শর্ট একদম না, কি দাঁড়ান কি এখন আপনি ধরবেন না, আপনার কি বইটা? হ্যাঁ আমার কি দাদা না একদম না, জানতো কি বলবেন না, কিছু অনেক কিছু এক্সট্রা হবো সেটা আমি দেখবো, সেটা আপনাকে বুঝতে হবে। কি আপনি কে না, আপনার কি বলতে, আপনি কেন আসছেন? না না, আমার বডি এখান থেকে কি করে বেরোলো? আপনার নিয়ে গেলেন কি করে? তাহলে আপনি নিলেন কি করে? আপনি দেখেননি কে কোন কে কি বলছে? আপনার কি আছে? হ্যাঁ সঙ্গে অর্পণ, এই যে রোয়াব যিনি দেখাচ্ছেন তিনি কি হাসপাতালের কেউ? মানে এই যে আত্মীয়, তিনি বলছেন আমাদের দেহটা চাই, তা চাইতে গিয়ে তারপরে কি হুমকি হুঁশিয়ারির মধ্যে পড়তে হচ্ছে? এত বড় সাহস! এই অপদার্থ নার্সিংহোম এত বড় একটা ভুল কাজ করলো, তারপরে আবার রব দেখাচ্ছে। দেখো অয়নদা, তোমায় জানিয়ে রাখি, একেবারেই যে দুর্গাপুরের বিধাননগরে একেবারেই যে হাসপাতালের ঘটনা ঘটেছে, একেবারে বেসরকারি হাসপাতাল, সিটিজেন হাসপাতাল, সেখানেই কিন্তু দেহ পরিবর্তন হয়। কারণ বৃদ্ধার সাথে যে বৃদ্ধ তাদের কিন্তু যে মৃতদেহ সেটি কিন্তু একেবারে পরিবর্তন হয়। কারণ বাড়িতে যখন নিয়ে আসে তখন দেখা যায় যে তাদের মৃতদেহ বদল হয়ে গেছে এবং তারপর কিন্তু পরিবার পরিজন ক্ষোভে ফেটে পড়ে এবং যে হাসপাতালের ঘটনাটি ঘটেছে সেই হাসপাতালে তারা যখন চায় সেখানে মৃতের পরিবার পরিজন তারাও কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তাদের কিন্তু বচসাও হয়। যদিও এই ঘটনা স্বীকার করে নেয়, এই ভুল স্বীকারোক্তি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ এবং এই ঘটনার জন্য কিন্তু একজন যিনি কর্মরত ছিলেন হাসপাতালের তাকে কিন্তু তারা সাসপেন্ড করেছেন। কিন্তু যে ঘটনা, যে বৃদ্ধার পরিবর্তে বৃদ্ধর যে মৃতদেহ, দুর্গাপুরেরই 2 ব্যক্তি কিন্তু দুর্গাপুরেরই এবং সেখানে কিন্তু আপনাদের চিকিৎসার অভাবে রোগী মৃত্যু হয়েছে কিনা জানি না, কিন্তু যাই হয়ে থাকুক না কেন তারপরে দেহ বদল হয়ে গেল, তারপরেও এই মেজাজ, একটা আত্মীয়দেরকে এইভাবে আপনারা হ্যারাস করছেন। আমার পিসি কাল রাতে মারা গেছে, এখনো রিলিজ হয়নি। ওনার মানে অন্য লোকের বডির জায়গায় আমার পিসির বডি বেরিয়ে গেছে। কি বলবো আমি কিছু বুঝতে পারছি না, মানে মাথায় কিছু আসছে না। গাড়িটা এখানে জাম করালো, এখানে পুরো একদম মানে সেই যত তাড়াতাড়ি হাসপাতাল কর্তৃপক্ষ এখন কিছুই বলেনি, আমাদের ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, এটাই বলছে। আর কি বলছেন কর্তৃপক্ষ দেখুন। বডি চেঞ্জ হওয়ার ব্যাপারটা আইডেন্টিফাই করে পেশেন্ট পার্টি এবং আমাদের সুপারভাইজার।
যে আমাদের সুপারভাইজার ছিল ও নতুন এসেছে, দুটো বাড়ি থাকে তো, এরা ওই জায়গাটা মিস্টেক করেছে এবং এটা হসপিটালে একটা ভুল, একদমই ভুল। এবং আমরা যারা এই ভুল কাজটার সঙ্গে জড়িত তাদের সাসপেন্ড করেছি এবং যাতে ভবিষ্যতে এরকম ভুল না হয় একদম আর যেন না হয় সেটা দেখুন। আর এবার চলে যাব মালদায়। রেশনে পোকা চাল, নিম্নমানের আটা রেশনে, আর তাতে বিক্ষোভ। ডিলার কি করছিলেন? ডিলার কেন এইরকম জিনিসপত্র দিচ্ছেন? কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কোথাকার ঘটনা এটা, আর ডিলারের কি বক্তব্য? কতদিন ধরে এইরকম মাল দিচ্ছেন? একদমই, দেখো আমরা এর আগেও বহুবার দেখিয়েছি, তবুও রেশন নিয়ে বিক্ষোভ কিন্তু থামার কোনো লক্ষণ নেই। মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের রাডিয়াল গ্রাম, যে ছবি আমরা দেখাচ্ছি, দুয়ারে রেশন প্রকল্প, সেখানে রেশন ডিলার মালপত্র দিতে যান, কিন্তু ক্রেতারা দেখেন, গ্রাহকরা দেখেন যে পোকা ধরা চাল, নিম্নমানের আটা। তাদের যেটা অভিযোগ যে একদিন দুদিন নাই, মাসের পর মাস এরকম চলছে। আগেও তারা বারবার প্রতিবাদ করেছেন, আজকে কিন্তু তারা ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ যে চাল দেওয়া হচ্ছে সেই চাল খাবার অযোগ্য, আটা যেগুলি দেওয়া হচ্ছে সেগুলি গোখাদ্য হিসেবে তারা ব্যবহার করছেন। যারা অভাবের তাড়নায় রয়েছেন তারা যে রুটি করছেন সে তো রুটি খাওয়ার অযোগ্য। আর এই ডিলার জগদীশ প্রসাদ রাম, তিনি বলছেন তার কিছু নাকি করার নেই, তিনি নাকি সরকারিভাবে এই মানের আটা এবং চাল পাচ্ছেন। গ্রাহকরা কি বলছেন একবার দেখাবো, তারপরে আসবো তোমার কাছে। কাকু, আপনি এরকম চাল দিচ্ছেন কেন? আপনাকে তো চাল দিচ্ছে অরিজিনাল, আপনি কুইন্টাল প্রতি চালটা দেওয়ার জন্য কমিশন পাচ্ছেন, মজুরির টাকা পাচ্ছেন, ভাড়া পাচ্ছেন, তবুও মানুষকে কেন এই চাল দিচ্ছেন? ও বলছে তুমি বিডিওর কাছে যাও, এখানে ওখানে যাও, যেখানে যাও, আমার কিছু করতে পারবে না। চালটা দেখছি যে ভেজাল, মানে কি ভেজাল রয়েছে ওর মধ্যে? তিন চার কোয়ালিটির চালটা মিক্স করে দিচ্ছে প্যাকেটে, মানে বস্তায়। হ্যাঁ, আর দেখছি যে আবার সুরা পোকা বের হয়, আবার ওই দানা দানা গোটা গোটা, মানে চালটা ওই জমে থাকে না, আঠা আঠা ধরে ওইভাবে চালটা। আটাটাতে 800 গ্রাম যদি প্যাকেটটাতে থাকছে, তার মধ্যে 400 গ্রাম বার হয়ে যাচ্ছে ভুসা, তা থেকে তিতকুটটা হচ্ছে, আটাটা রুটিটা খাওয়া যাচ্ছে না। তাহলে এটা পশুকেও খাওয়ার যোগ্যতা নাই। ডিলারশিপ কি বলবে? ডিলারশিপ ওটাই কথা বলছে, আমাদেরকে যেটা দিচ্ছে আমরা ওটা দিচ্ছি। রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য দুয়ারে রেশন প্রকল্প চালু করেছে। সেবক, তারপরেও ডিলার বলছেন বিডিওর কাছে যান, আমার বিরুদ্ধে কিছু করতে পারবেন না। বিরাট মস্তান নাকি? একদমই, দেখো এ নিয়েই তো ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। তারা আজকে ক্ষোভ দেখান, ঘিরে ধরেন ডিলারকে, কারণ তাদের অভিযোগ যে রেশন যাতে মানুষ পায় তার জন্য দুয়ারে রেশন প্রকল্প। সরকার কি সত্যি এই পরিমাণ, এই মানের, গুণমানের খাবার অযোগ্য মালপত্র সরবরাহ করছেন, না কোথাও নজরদারির অভাব, কোথাও দুর্নীতি, কোথাও ফাঁকফোকর, অনিয়ম থেকে যাচ্ছে? আর এতেই কিন্তু প্রশ্ন উঠছে সরকারি দপ্তরের বিরুদ্ধেও, কারণ সত্যি তারা যদি ব্যবস্থা না নেন, কি করে ডিলার এইভাবে বলতে পারেন? একদম, আমরাও দাবি করছি এই ডিলারের বিরুদ্ধে দেখুন, তদন্ত করুন, দরকার হলে ব্যবস্থা নিন। গরিবের পেটে লাথি মারছেন এই ডিলার। ডিলার কি বলছেন একবার দেখাবো, কারণ অভিযুক্তদের সবসময় বলার সুযোগ আমরা দিই। আমার ডিস্ট্রিবিউটারের গোডাউন থেকে আমার মাল আসছে না, আমি এফসিআর থেকে মাল লোড হলো, আমি আমার এখানে আনলোড করলো, টাটা করলাম, আনলোড করে দিলাম। এখন এফসিআই যদি এই মাল আসে, আমার করার কিছু নাই। তো এখন তো গ্রাহক নিতে চাইছেন, এখন কি করবেন মালটিকে নিয়ে? যদি গ্রাহক না নেয়, আমি ঘুরাই বাড়ি নিয়ে যাবো। ওর পরিবর্তে ভালো মাল দিবেন? পরিবর্তে যেটা মাল আসবে ওটাই দিব আমি। আর এবার শাহজাহানকে দেখাতেই হবে। শাহজাহানের দুই সাকরেদের অনেক কীর্তি তো দেখিয়েছি, শাহজাহানের কীর্তিও দেখিয়েছি। কি দেখিয়েছি? স্কুলের মাঠ দখল হয়ে গেছে, সেটা ভেড়ি হয়ে যাবে। হাজার হাজার বিঘে জমি নাকি শাহজাহান ভয় দেখিয়ে নিয়ে এসে ভেড়ি করার জন্য। আর তিনি বলতেনও নোনা জলে সোনা ফলে চিংড়ি। কিন্তু এ আর এমন কি যা দেখাবো? জলা জমি ভরাট করেছে, তবুও নিশ্চয়ই দেখাবো। একের পর এক কীর্তি তো ফাঁস হচ্ছে। একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না প্লিজ, সঙ্গে থাকুন। सुनेगा तो रहेगा खुशियारा। टॉप टेक्नोलॉजी, स्ट्रेंथ और एक्स-रिप्स फिनिश बनाता है टॉप टेक को टॉप टीएमटी बार। दिल से घर बनाओ। বলছিলাম শেখ শাহজাহানের সাকরেদরা কত কিছু কীর্তি করেছে। জলা জমি ভরাটের কথা বলছিলাম। একদিকে খারাপ কাজ করছে, আরেকদিকে কি ভালো কাজ করছিলেন।
অন্য জায়গায় কি দেখি, জলাজমি ভরাট করে আবাসন নির্মাণ হয়, ফ্ল্যাট হয়। এখানে স্কুল তৈরির নাকি ইচ্ছে ছিল শিবু হাজরা, উত্তম সর্দারদের। এইটাই নাকি জলাজমি ভরাট করা, গ্রামবাসীরা নাকি প্রচুর বার না করেছে, তাও শোনেননি তারা, এবং কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠরা আজকে সুযোগ পেয়ে ওই স্কুলের যে অংশটা নির্মাণ হচ্ছিল ভাঙচুর করা হয়েছে। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এটা কি ঠিক যে স্কুল তৈরি করছিলেন? তাহলে তো ভালো উদ্যোগ, কিন্তু জলাজমি ভরাট করতে হলো কেন? দেখো, হাজার অপরাধের পরেও একটু ভালো কাজ করার ইচ্ছা হয় কিছু কিছু মানুষের। সেটাই হলো এই শিবু হাজরা তার একেবারে একটি এলাকার মানুষের জন্য সেখানে একটি স্কুল তৈরি করবে, কেজি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। অনেক এখান থেকে ভালো জায়গায় পড়তে গেলে, শহরে পড়তে গেলে অনেক সমস্যা, তার জন্যই এই উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সেই উদ্যোগটা কোথায় নিলেন? এলাকার মানুষের যারা দাবি, সেখানে একটা বড় পুকুর ছিল, পরপর দুটো পুকুর ছিল, সেই পুকুর যে মালিক তাকে অল্প কিছু টাকা দিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়, তাড়িয়ে দেয়। তারপরে সেখানে মাটি ফেলে সেই জায়গায় একটি স্কুল তৈরি হচ্ছিল এবং সেই স্কুলের প্রায় 80% কাজ হয়ে গেছিল এবং কিছুদিনের মধ্যে সেটা উদ্বোধন করার কথা ছিল। তার মধ্যেই বাদশাদের এলাকার মানুষজন এর আগেও প্রতিবাদ করেছে, ফলে তারা যে এখানে জলাজমি ভরাট হয়েছে বারবার প্রতিবাদ করেছিল। সেই আক্রোশ থেকে যে স্কুল হচ্ছিল সেখানে ভাঙচুর চালানোর এলাকার মানুষজন, তার দাবি যে জোর করেই সেই লোকের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে এবং শাহজাহানের একেবারে বিশ্বস্ত সৈনিক শিবপ্রসাদ সেখানে স্কুল করবেন বলেই এই পরিকল্পনা ছিল। পরিকাঠামো তৈরি হয়ে গেছে, টেবিল চেয়ার তৈরি হয়ে গেছে। আমরা তো কালকে শিবু হাজরার ইন্টারভিউ করলাম, শিবপ্রসাদ হাজরার, তিনি কি এর কোনো উত্তর দিয়েছিলেন? ফলে এই নিয়ে তাকে প্রশ্ন করেছিলাম, তার স্পষ্ট বক্তব্য যে না, তিনি কারোর কাছ থেকে জোর করে নেননি, তিনি একজনের কাছ থেকে নিয়েছিলেন, কিন্তু সেটা জলাজমি নয়, পুকুর নয়, তাকে টাকা দিয়ে আমি তাকে সরিয়ে টাকার বিনিময়ে জায়গাটা কিনেছি একটি স্কুল করবো বলে। জলাজমি নয়, হাজরা, শিবু হাজরা তিনি দাবি করছেন। কি দাবি করছেন দেখি? আমি কোনো অন্যায় কাজের সাথে যুক্ত নই, কোনোভাবে অন্যায় কাজ করিনি, কোনো জোর করে কোনো দখল করিনি, কোনো মানুষের উপর অত্যাচার করিনি, কোনো মানুষকে ভয় দেখাইনি। আমি একজন প্রার্থীর নেতৃত্ব, সন্দেশখালী 2-এর ব্লক প্রেসিডেন্ট। আমি সর্বক্ষণ সাধারণ মানুষের কাজ করে থাকি। আর গ্রামবাসীরা তারা তো অন্য কথা বলছেন, তারা কি বহিরাগত নাকি দেখি? হ্যাঁ, পরপর পুকুর ছিল। ওই পুকুরটা যাদের নামে এই জলাশয়টা ছিল তাদেরকে অল্প কিছু টাকা দিয়ে ওনারা ভরাট করে স্কুল করত। নামটা ডুবিয়ে দিচ্ছে চামুন্ডরা। এই তো শিবু হাজরা, উত্তম সর্দার, শাহজাহান শেখ। হ্যাঁ, এটা শিবু হাজরা। একজনের পুকুর ছিল, সেইখানে নিয়ে নিয়েছে। একা থাকি, স্বামী থাকে না, ওই জন্য আমি বলতে চাইছি না সামনে। কি বলবেন বলেন তো? থানায় যাননি আপনি? থানায় গেলে থানা নেয় না, ও যাওয়া না যাওয়া সমান। হ্যাঁ, প্রতিবাদে ভাঙচুর হয়েছে। কি নাম? তৃণমূল তো বলছে যে এরা বহিরাগত। তুমি যাদের ইন্টারভিউ নিলে জিয়া, তারা কি সত্যি বহিরাগত নাকি স্থানীয় বাসিন্দাই? একজন মহিলা বললেন আবার আমার স্বামী থাকে না, আমি এসব বলতে চাই না। ফলে এই যে যাদের সঙ্গে আমি কথা বলেছিলাম তারা কেউ 50 বছর, কেউ 60 বছর, 70 বছর এই দ্বীপেই তারা বসবাস করে, এখানেই তারা স্থানীয় বাসিন্দা। কিন্তু সবার একটা ভয়, দীর্ঘদিন তারা মুখ খুলতে পারেনি, সেই ভয়েই তারা মুখ খুলতে অনীহা। মুখ খুললে আবার যদি অত্যাচার হয়, আবার বাড়িতে পুলিশ আসে, এখনো ভয় আছে। আর থানায় গেলে কি হবে? যাওয়া যা না যাওয়াও সমান, তাই তো বললেন। দেখাবো আরো কীর্তি আপনাদের সামনে তুলে ধরবো। আর এবার দেখাবো জিয়াগঞ্জ, আজিমগঞ্জে আর এক কীর্তি, প্রমোটারের কীর্তি। দেখুন কি করে সাহস পান। নিকাশি নালা, প্রধান নিকাশি নালা, পুকুর সব বুঝিয়ে দিচ্ছে। ভাবা যায় প্রমোটিং এর ছক, নিকাশি নালা বুঝিয়ে এলাকার মূল নিকাশি নালা পুকুর ভরাট, আর স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কি করে সাহস পেলেন? আচ্ছা, এই যে পুরসভা এলাকা তো নিশ্চয়ই, আমার যা মনে হচ্ছে দেখে, না পঞ্চায়েত যদি হয়, তারা কি বলছে? তারা কি চোখ বুঝে রাস্তা দিয়ে যাতায়াত করে?
না সেটাই, এটা একবারে তোমার জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার দুটো ওয়ার্ড রয়েছে, 3 নম্বরের শম্ভুনগর এবং হচ্ছে 15 নম্বর ওয়ার্ডের ভেলিয়াডাঙ্গা। দুটো ওয়ার্ডের পুরো নিকাশি নালার জল গিয়ে পড়তো তোমার এই জায়গাটাতে, এই পুকুরটাতে, কিন্তু 4 প্রমোটার মিলে সেই পুকুরটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ব্রিটিশ আমলে তৈরি যে তোমার নালা রয়েছে সেই নালাটাকেও বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং এলাকাবাসীর অভিযোগ যে প্রায় 200 পরিবার থাকে, সামান্য বৃষ্টিতেই যদি জল না গিয়ে পড়ে তাহলে কিন্তু সেই সব জায়গাগুলো তোমার একবারে ওভারফ্লো হয়ে যাবে এবং তাদের যাতায়াতের করা মুশকিল হয়ে পড়বে। কিন্তু তারা বারে বারে বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। স্থানীয়দের বক্তব্য দেখাবো, তারপরে আবার তোমার কাছে আসবো। এটা এখানে জল নিকাশি দীর্ঘদিনের ব্যবস্থা ছিল, সেই জায়গাটায় পুকুর ভরাট করছে কিছু প্রমোটারির দ্বারাতে। আমরা চাইছি যে জল নিকাশির ব্যবস্থা যাতে আমাদের সম্পদ সন্তপ্তভাবে জানে জলটা বেরিয়ে যায়, মানুষের সুবিধা হয়। আমাদের জল নিকাশি চাই, যেমন ছিল আমাদের তেমন করে দেখ। আমাদের যে 2-3 হাজার মানুষ, 200-300 ঘর, সে ডুবে মরতে পারে না। সামনে বর্ষা আসছে, মানে ড্রেনটা বন্ধ করে দিচ্ছে, পুকুরও ভরাট করে দিচ্ছে, মানে ভরাট করে বিক্রি করবে। আমরা চাইছি এই এইটা যেন, এই ড্রেনটা যেন হয়, আমাদের যেন মানে বর্ষায় যেন ডুবে মরতে না হয়। আর এই পুকুরের মালিক কি বলছেন দেখুন। রসিদ আছে আমার কাছে, আমি পুকুর কাটিয়েছি, পুকুর কাটিয়ে পার বাঁধিয়েছি। কেন পুকুর ভরাটের অভিযোগ আসবে কেন? কেন ড্রেন যাবে কেন? আমার নিজস্ব পুকুর, আমার জমিতে পুকুরে ড্রেন যাবে নাকি? ওটা তো ওই পাশে দপ্তরের জায়গা ছিল, ওখানে নিচু জায়গা, ওদের জায়গার মধ্যে ড্রেন পড়তো, ওরা বন্ধ করেছে, ওদের সঙ্গে বুঝে না, আমার কি যায় আছে? বুঝলাম না প্রণব, এই পুকুর মালিক তিনি বলছেন যে আমি পুকুর কাটিয়েছি, আমার পুকুরে কেন নিকাশির জল যাবে? তার মানে অন্য জায়গায় হচ্ছে এই পুকুর ভরাট, আর সেটা কি দেখতে পাচ্ছে না? পুরসভা কি বলছে? আমার বক্তব্য, প্রশ্ন হচ্ছে একটাই। দেখো, পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন প্রসেনজিৎ ঘোষ, তিনি বলেছেন যে আমার কাছেও অভিযোগটা এসেছে এবং প্রশাসনের আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েছি, অবশ্যই ব্যবস্থা নেব। এবং তিনিও স্বীকার করেছেন এই পুকুরটা বন্ধ হয়ে গেলে বা নিকাশি নালাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে এই এলাকায় কিন্তু প্লাবিত হয়ে যাবে সামান্য বৃষ্টিতে। একেবারে তার ফলে দুটো ওয়ার্ড, 1003 মানুষ বসবাস করেন। মনে হলো আমার দেখি যে বড় রাস্তার ধারে। আরে আপনারা কি সত্যি ঘুমিয়ে ঘুমিয়ে চলেন নাকি কোথাও কোনো ছক আছে মশাই? কাউন্সিলর যদিও বলছেন যে বারবার নাকি জানিয়েছেন, না করেছেন, তারপরেও নাকি শোনেননি। কত বড় সাহস হলে পরে আপনাদের কথাও শুনবেন না? আমরা প্রশাসনিকভাবে আমরা আমাদের চেয়ারম্যানকে জানিয়েছিলাম, তো চেয়ারম্যান জমির মালিককে বলেছিল, কিন্তু জমির মালিক কোনো কথাই শুনছে না, নিজেদের ইচ্ছা মতন ড্রেন ভরাট করছে। চেয়ারম্যানকে বলে সবাই মিলে একসঙ্গে আমরা প্রশাসনিকভাবে স্টেপ নেব। স্টেপ নিন, তাড়াতাড়ি স্টেপ নিন। যেমন স্টেপ নিয়েছেন দেখুন 29 নম্বর ওয়ার্ডের পানিহাটি পুরসভার কাউন্সিলর। আমরা দেখিয়েছিলাম পরশুদিন এই যে আবর্জনা, পানিহাটি পুরসভায় বিরাট পাহাড়, সে আবর্জনা দিয়ে পুকুর ভরাট শুরু হয়ে গেছে, পুকুর ভরাট। আর সেই আবর্জনা তুলতে শুরু করলেন কাউন্সিলর। আমরা যখন দেখালাম তারপরে কাউন্সিলর আমাদেরকে ধন্যবাদ জানালেন। আপনাকে ধন্যবাদ জানাতাম, কিন্তু আগে আপনি যদি আপনার ওয়ার্ডে এইটা করতে না দিতেন তাহলে আরো বেশি ধন্যবাদ জানাতাম। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, আমরা দেখানোর পরে তিনি তার চোখ খুললো। যেটা অভিযোগ সেটা হচ্ছে যে পানিহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে, যেখানে আমরা খবর দেখিয়েছিলাম যে সেখানে কিন্তু পুকুর ভরাট হচ্ছে, কিন্তু এই পুকুর ভরাটের পরে কিন্তু 2 দিন কেটে যাওয়ার পর সেখানে কিন্তু পৌরসভার পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হলো। এবং তারপরেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই 29 নম্বর ওয়ার্ডে ব্যবস্থা নেওয়ার পর সেটা কিন্তু কাউন্সিলর যিনি রয়েছেন তিনি কিন্তু সেখানে যান এবং সেখানে দাঁড়িয়ে থেকে সেই পুকুর যে ভরাট অর্থাৎ যে আবর্জনা সেটা কিন্তু তুলে ফেলার উদ্যোগী হন। পানিহাটি পৌরসভার তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। পুকুরটা ফিরে পাবো তো? একদমই অয়নদা, এই যে পুকুর যে নজর রাখবো সুবীর। একদম আনন্দা, আমরা কাউন্সিলর সাথে কথা বলেছিলাম, কাউন্সিলর কিন্তু আমাদের নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন এবং পাশাপাশি আমাদের নিউজ 18 বাংলায় খবর দেখার পরেই কিন্তু কাউন্সিলর টনক নড়েছে এবং তারপরেই তিনি কিন্তু পৌরসভার কর্মীদের নিয়ে আজকে সকালবেলা কিন্তু এই আবর্জনা। কাউন্সিলর কি বলছেন দেখাবো, কিন্তু আমি আবার বলছি আমরা কিন্তু পুকুর ফেরানো পর্যন্ত নজর রাখবো।
নিউজ 18 বাংলায় দেখলাম যে খবর হয়েছে যে প্লাস্টিক দিয়ে নাকি পুকুর, আমি তো জেনারেলি নলেজ নেই প্লাস্টিক দিয়ে পুকুর ভরা। দীর্ঘদিন আমাদের রামচন্দ্রপুরের ভাগাড় বন্ধ, এবার আমাদের ডোর টু ডোর ময়লা কালেকশন হয়, সে ময়লা ফেলা যাচ্ছিল না কোনো জায়গায়, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা সাইডে আমরা ডাম্পিং করছিলাম, সেখান থেকে হয়তো ওই পুকুরের সাইডে পড়েছে। তা সেটাই আর কি খবর করেছে, কিছু লোক আছে যারা এ করে অপপ্রচার করতে চায়। আমরা খবর করি আপনাদের সমস্যা তুলে ধরার জন্য, আমরা খবর করি ক্ষিপ্রতার সঙ্গে আপনাদের সমস্ত যারা বেআইনি অবৈধ কাজ করছেন তাদের নজরে আনার জন্য প্রশাসনের। আমরা খবর করি সাধারণ মানুষ যাতে পরিষেবা ঠিকঠাক পান, আমরা খবর করি সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য। এটা আমাদের কর্তব্য। আর সেই ক্ষিপ্রতায় আমরা 19 বছরের চ্যানেলকে এগিয়ে 18 এখন আগে। 6 বছরে হাঁকিয়ে ছক্কা, 19 বছরের চ্যানেলকে 18 টেক্কা। দেশের সব থেকে বেশি বাড়িতেই এখন নিউজ 18 বাংলা। যে খবরে বিশ্বাস সবার, সেই খবরের দায় আমার। 600 মানুষ এখন গভীর চিন্তায়। কেন জানেন? জলপাইগুড়িতে উচ্ছেদ নোটিশ রেলের, হ্যাঁ রেলের জায়গাতে ব্যবসা করছিলেন ঠিকই, 600 মানুষ, তাদেরকে আগে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল, সতর্ক করা হয়েছিল, তারপরে তারা কোথায় যাবেন ব্যবস্থা নেওয়া হয়েছে। 600 ব্যবসায়ী তারা রোজগার করছিলেন, খাচ্ছিলেন, পেটে ভাত হচ্ছিল, এখন কোথায় যাবেন? শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, অপরিকল্পিতভাবে কি নোটিশ দেওয়া হলো উচ্ছেদের? নিশ্চয়ই রেলের অধিকার আছে, কিন্তু কত বছর ধরে তারা ব্যবসা করছিলেন, এবার তারা কোথায় যাবেন? দেখো, 50 বছরের বেশি সময় ধরেই কিন্তু জলপাইগুড়ির যে টাউন স্টেশন রয়েছে সেখানে এই বাজারটি রয়েছে। 68-র বন্যার পরে এই বাজারটি গড়ে উঠেছিল, যেটা দেখা যাচ্ছে রেলের জমিতে কিন্তু সেই সময় বাজারটি গড়ে উঠলে রেল কোনো আপত্তি করেনি, ফলে 6 শতাধিক দোকানদার কিন্তু এখানে বছরের পর বছর বংশানুক্রমেই কিন্তু ব্যবসা করে আসছিলেন। হঠাৎ করে গত ডিসেম্বর মাসের 14 তারিখে তাদেরকে প্রথম নোটিশ দিয়ে শোকজ করা হয় এবং বলা হয় কাঠিহার ডিভিশনে গিয়ে তাদেরকে জানাতে হবে কেন তারা এই জমির উপর আছে। কিন্তু সেই সময় আমরা দেখেছিলাম যে বিজেপি সাংসদ জয়ন্ত রায় হস্তক্ষেপ করেন, কাঠিহার ডিভিশনের সাথে কথা বলে আশ্বস্ত করেন যে এই মুহূর্তে কোনো উচ্ছেদ নয়, রেল দপ্তরের যে পরিকল্পনা রয়েছে সেখানে যে অমৃত ভারত প্রকল্পের কাজ হবে, উন্নয়ন হবে রেলের, কিন্তু উন্নয়নে কোনোভাবেই কিন্তু ব্যবসায়ীদের বঞ্চিত করে উন্নয়ন হবে না, সেই আশ্বাসেই কিন্তু নিশ্চিন্ত ছিল গত 2 মাস ধরে স্থানীয় ব্যবসায়ীরা। এবার কি হবে? কিন্তু দেখা এবার গেল কি সেই বিজেপি সাংসদ কোন রকম, আমি বুঝলাম এবার নোটিশ দেওয়া হয়েছে, এবার তো লোকসভা নির্বাচন আসছে, বিজেপি সাংসদ কি ব্যবসায়ীদের দিকে হাতটা বাড়িয়ে দেবেন শান্তনু? দেখো, যেটা দেখা গেল যে এখানে যখন চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা, তাদের মধ্যে ক্ষোভের পরিবেশ তৈরি হচ্ছে, সেই সময় কিন্তু বিজেপি সাংসদ তার প্রতিনিধি হিসাবে একজনকে পাঠান, তিনি শ্যাম প্রসাদ, বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক। তিনি ব্যবসায়ীদের সাথে কথা বলেন, স্পিকারে কিন্তু সাংসদের সাথেও কথা বলিয়ে দেন। সাংসদ তাদের আশ্বস্ত করেন তিনি রেলের কাঠিয়ার ডিভিশনের সাথে কথা বলে বিকল্প ব্যবস্থা করবেন, কিন্তু ব্যবসায়ীরা কিন্তু এখনো পর্যন্ত তারা নিশ্চিত হতে পারছেন না। কি করে নিশ্চিত হবেন? এরকম হঠাৎ করে যদি নোটিশ চলে আসে, তার সাংসদ 2 মাস আগেই আশ্বস্ত করেছেন, তারপরেও চলে এলো, অন্তত ব্যবস্থা করুন, এদেরকে বিকল্প ব্যবস্থা করার, বিকল্প ব্যবস্থা করুন। ব্যবসায়ীরা কি বলছেন দেখুন। আজকে যে নোটিশটা আসলো, আমাদের অবস্থা খুবই খারাপ, হঠাৎ করে ভাঙার নোটিশ চলে আসলো, 15 দিনের মধ্যে জায়গাটা ভেঙে দিতে হবে। আমরা এখন কি করবো? পরিবার নিয়ে আমাদের মৃত্যু ছাড়া কোনো গতি নেই। ডিসেম্বর মাসে আমাদেরকে একটা নোটিশ ধরানো হয়েছিল, সেটাতে মানে শোকজ করা হয়েছিল। তারপর আমরা ডিএম সাহেব, তারপরে ডিআরএম সাহেবের সঙ্গে যোগাযোগ করে ওনারা তো আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখন আবার হঠাৎ করে আজকে আবার 15 দিনের টাইম দিচ্ছে উচ্ছেদ দেওয়ার। আর আমাদের যদি ভাঙে দেয়, আমাদের তো ধর্নায় বসতে হবে, অনশন করে মরতে হবে, এছাড়া আমাদের কোনো রাস্তা নেই। আর এই যার কথা বলছিলাম যে জয়ন্ত রায়, যিনি বিজেপির সাংসদ, তার প্রতিনিধি হিসেবে যিনি গিয়েছিলেন, তিনি কি বললেন দেখুন। এই যে উচ্ছেদের নোটিশটি দেওয়া হচ্ছে, এটা পদ্ধতিগতভাবে যেটা দিতে হয় সেটা দেওয়া হয়েছে, কিন্তু সাংসদের সাথে আমাদের কথা হয়েছে, আজকেই কথা হলো সকলের সামনেই, আমরা স্পিকারের কথা হয়েছে এবং রেল আধিকারিকদের সাথে কথা হয়েছে, এটা পদ্ধতিগত নোটিশ করেছেন, কিন্তু এখন উচ্ছেদ হওয়ার কোনো ভয় নেই, এখন কোনো কিছুই হচ্ছে না। পরবর্তীতে রেল আধিকারিকরা আসবেন, জয়েন্ট সার্ভে হবে এবং উন্নয়নের জন্য যতটুকু জায়গা প্রয়োজন সেই জায়গাটুকুতে কাজ হবে এবং বাদবাকি যে জায়গা থাকবে সেখানে তাদের একটা বসার ব্যবস্থা করা হবে, এই আশ্বাস রেল আধিকারিক আমরা পেয়েছি। তাই এখন তাদের কোনো রকম ভয় বা আতঙ্কে তাদের কোনো কারণ নেই। ব্যাস,
এবার বীরভূমে চলে যাব। বীরভূমের রসায় আক্রান্ত পঞ্চায়েত কর্মীরা কেন গিয়েছিলেন, বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তৃণমূলের সঙ্গে জব কার্ড সার্ভেতে গিয়েছিলেন। জব কার্ড সার্ভেতে গিয়েছিলেন পঞ্চায়েত কর্মীরা। অভিযোগ যে তৃণমূলকে সঙ্গে নিয়ে বিজেপির হামলা। ভাইরাল ভিডিও দেখুন। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, এটা কি সারবত্তা আছে এই অভিযোগের যে তৃণমূলকে সঙ্গে নিয়ে, মানে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতাদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন পঞ্চায়েত কর্মীরা? ঘটনা হচ্ছে আজকে বিকালবেলাকার, সেটা হচ্ছে কাকরতলা থানা এলাকার হজরতপুর গ্রাম পঞ্চায়েতের রসা গ্রামে জব কার্ডের সার্ভে গিয়েছিল, সার্ভের জন্য গিয়েছিলেন ওই পঞ্চায়েতের নির্মাণ কর্মী আর একজন সহায়ক। কিন্তু তারপরেই বিজেপিরা তাদেরকে ঘেরাও করে প্রথমে হচ্ছে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়, এরপর তাদেরকে মারধর করা হয়, শারীরিকভাবে হেনস্থা করে, এমনটা কিন্তু অভিযোগ তুলেছেন তারা। যদিও যারা এই ঘটনা ঘটিয়েছে তারাই অভিযোগ হচ্ছে যে তিনি জব কার্ডের সার্ভে করছিলেন, ওই গ্রামে যিনি বিজেপির মেম্বার আছে তার সঙ্গে কথা না বলে তিনি শুধু তৃণমূলের কয়েকজন নেতাকে নিয়ে সেই গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন এবং তার জন্যই তাকে শুধুমাত্র ধরা হয়েছিল। এবং তাকে যখন ধরা হয়েছিল পালাতে গিয়ে তিনি চোট পেয়ে যান, এমনটাই কিন্তু গ্রামবাসীরা অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ করছে। যদিও যিনি নির্মাণ কর্মী যার সমস্যায় তিনি কিন্তু বলেছেন যে তাকে মারধর করা হয়েছে। যদিও এই ঘটনায় কিন্তু কাকরতলা থানায় অভিযোগ দেওয়া হয়েছে, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আর বিজেপি আর তৃণমূলের একে অপরের মধ্যে কিন্তু এই নিয়ে চাপানো যত আসবে লোকসভা ভোটে গিয়ে তত এরকম হবে রাজনৈতিক তরজা। নির্মাণ সহায়ক তিনি কি বলছেন দেখুন। ভুল বোঝাবুঝি হয়েছিল, ওনারা ভেবেছিলেন যে পার্টির নেতাদেরকে নিয়ে জব কার্ড ভেরিফিকেশন করা হয়েছিল তার জন্য, কিন্তু আদৌ সেটা হয়নি। এই ভুল বোঝাবুঝিটার জন্য ওনারা মারধর করেছিলেন। আপনার কোথায় কোথায় লেগেছে? আমার হাতে লেগেছে আর একটু মাথায় লেগেছে। 100 দিনের কাজের টাকা নিয়ে সেটা একটা সার্ভে করতে এলে যখন তাদেরকে গ্রামবাসী প্রশ্ন করে যে আপনারা তাহলে কি করছেন, কাদেরকে নিয়ে করছেন, তখন দেখা যায় তাদের সঙ্গে টিএমসির নেতারা ছিল। তো যখন পালানোর চেষ্টা করে সেই মুহূর্তে সহায়ককে গ্রামের লোক ধরে ফেলার পর সহায়ককে গাড়ির থেকে নামিয়ে নেয়। এনএস পালানোর চেষ্টা করলে এনএস কিন্তু স্লিপ করে পড়ে যায়। জব কার্ড ভেরিফিকেশনের কাজটা করছিলেন রসা গ্রামে, এবং এই ভেরিফিকেশন করতে গিয়ে বিজেপির কিছু দুষ্কৃতিকারী হঠাৎ ওদিকে আচমকা আক্রমণ করে। এবং যেটা বিষয়টা শুনলাম তাতে দুষ্কৃতির আক্রমণ হঠাৎ বললে ভুল হবে, যেটা ওরা ওয়েল প্রিপেয়ার্ড ছিল, সেখানে তাদের বাঁশ রড এইসবের নিশান কিছু পাওয়া গেছে। তো এইভাবে তো ওরা আক্রমণ করে। তারপর আমাদের এনএস সাহেব উনিও আহত হন, নাকড়াকোন্দায় চিকিৎসার জন্য গেছেন। বিষয়টা নিয়ে এফআইআর করা হয়েছে এবং পুলিশ বিষয়টা দেখছেন। এবার বারাকপুরের খবর। বারাকপুর ধোবিঘাটে গঙ্গার ওপর জেটি সম্পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে তৈরি হয়ে গেছে, কিন্তু এখনো ফিতের বাঁধন, এই লাল ফাঁস বলে না। প্রতিদিন প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ, নিত্য যাতায়াতের একমাত্র সহজ পথ এই জেটি। গঙ্গার একদিকে বারাকপুরের ধোবিঘাট, অপরদিকে শ্রীরামপুর ঘাট। প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে এই নদীপথে। প্রতিদিন এত মানুষ যাতায়াত করে, অথচ এই ঘাটের এই দশা। মাঝে মধ্যে জোয়ারে ভেসে যায় এই কাঠের সাঁকো। নিত্যযাত্রীরা প্রতিদিন যাতায়াত করেন প্রাণের ঝুঁকি নিয়ে। কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। অরুণ, সমস্ত তৈরি হয়ে যাওয়ার পরেও কেন এখনো চালু করা যায়নি? দেখো এমনদা, একদিকে উত্তর 24 পরগনা, একদিকে হুগলি, মাত্র 10 মিনিটের রাস্তা পারাবার করা যায়। প্রচুর যাত্রী যাতায়াত করে, যার জন্য পরিবহন দপ্তর প্রচুর টাকা খরচা করে একটা পাকাপাকি লোহার জেটি তৈরি করেছিল। প্রায় 3 বছর ধরে কাজ চলার পর যখন উদ্বোধনের মুখে টিকিট কাউন্টার থেকে সমস্ত কিছু যখন সম্পন্ন হয়ে গেল, তখন বাস সাজে ক্যান্টনমেন্ট। কারণ হচ্ছে ব্যারাকপুর যেহেতু ডিফেন্স এলাকা, ক্যান্টনমেন্ট বোর্ডের ওপরে এই গঙ্গাটি রয়েছে, ফলে ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ন্ত্রণ করে। কিন্তু সমস্যা হচ্ছে এখানেই যে ক্যান্টনমেন্ট বোর্ডে 3 বছর হয়ে গেল কোনো বোর্ড গঠন হয়নি। ফলে এর যে দায়িত্বে কে থাকবেন এটা নিয়ে কিন্তু টানাপোড়েন চলছে। ফলে একদিকে যেমন যারা নিত্যযাত্রীরা তারা যেমন সাফার করছেন, প্রত্যেকে আশায় রয়েছে যে সমাধানের আশ্বাস আছে কি কিছু? হ্যাঁ দেখো, সেইভাবেই কিন্তু বলছে, মানুষ আশায় দিন গুনছে। যে ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন আগে, এক্স ভাইস প্রেসিডেন্ট, তিনি বলছেন যে সমস্ত কিছু রেডি, শুধু অপেক্ষা মাত্র। কিন্তু এই অপেক্ষায় কিন্তু লাল ফিতে হয়, তাহলে অপেক্ষার আর কি আছে? লাল ফিতের ফাঁস থেকে কি আমরা কোনোদিন বেরোতে পারবো না? সাধারণ মানুষ এই স্মুথ যাতায়াত করতে দিন সাধারণ মানুষকে। দেখুন কি অবস্থায় যাতায়াত করেন মানুষ।
আমরা রেগুলার এই ঘাট দিয়ে পারাপার হই, আমাদের বড্ড অসুবিধা হচ্ছে। এই জেটিটা ইনকমপ্লিট অবস্থায় পড়ে রইল, হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও এটা চালু হলো না, এটা আবার অসম্পন্ন অবস্থায় পড়ে রইল। আমরা যারা রেগুলার জনসাধারণ যাতায়াত করি তাদের কিন্তু আমাদের খুব অসুবিধা হচ্ছে। কেন্দ্র এবং রাজ্য সরকার এই দুইয়ের মধ্যে কোনো সমস্যা থাকার জন্যে এই জেটির কাজ সম্পূর্ণ হতে পারছে না বলে শুনেছি। এই ঘাট দিয়ে অনেক স্কুল কলেজ মিশন আছে, আদালত আছে, এই পারেও আছে ওই পারেও আছে, অনেকে যাওয়া আসা করে। এই জন্য আমরা এই জেটিটা আমি প্রস্তাব দিয়েছিলাম এবং ডিএম সেটা গ্রাহ্য করেছিলাম এবং স্যাংশন করে দিয়েছিলাম, কাজ পুরো হয়ে গেল। দুর্ভাগ্যবশত আজকে আমরা বোর্ডে নেই, বোর্ড ভেঙে গেছে এবং এটা আজকেও ওপেনিং করতে দিচ্ছে না। এবার ধর্মঘটের খবর। কি ধর্মঘট? গুরুত্বপূর্ণ পেট্রোল পাম্প ধর্মঘট। উত্তরবঙ্গ জুড়ে পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক বিভিন্ন জায়গায়, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার। কেন ডাক জানেন? শুনুন আমাদের প্রতিনিধি পার্থর কাছ থেকে। পার্থ, কেন ডাক এই ধর্মঘটের? কত দিনের জন্য পেট্রোল পাম্প ধর্মঘট ডাকা হলো? আর খুব তো বিব্রত হবেন সাধারণ মানুষ। স্বাভাবিকভাবে যেহেতু পেট্রোল পাম্প অবশ্যই একটি নিত্য প্রয়োজনীয় বিষয় এবং সেই জন্যই কিন্তু আগাম জানিয়ে দিয়েছিল নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন। কেন এই বন্ধের ডাক দিয়েছিল তারা? তা হলো যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী যে গাড়ি ব্যবহার করছিল তার যে তেলের খরচ, সেই তেলের খরচের টাকা বকেয়া রয়েছে। কত টাকা? সেটা কিন্তু বিপুল পরিমাণ টাকা, প্রায় 19.5 কোটি টাকা বকেয়া রয়েছে এবং বারে বারে তারা জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে নিবেদন করেছেন, জেলা শাসক কখনো বা পুলিশ সুপারের কাছে, কিন্তু তার কোনো উত্তর মেলেনি। এবং স্বাভাবিকভাবে এই 19.5 কোটি টাকা বকেয়ার সামনেই লোকসভা নির্বাচন, আবারও গাড়ি প্রয়োজন হবে, আবারও সেই পেট্রোলের প্রয়োজন হবে, ডিজেলের প্রয়োজন হবে। স্বাভাবিকভাবে সেই টাকা যদি তারা না পায়, সেই দাবি কিন্তু দীর্ঘদিন ধরে জানিয়ে আসে, সুরাহা না মেলায় কিন্তু আজ এই 24 ঘন্টার তারা এই বন্ধের ডাক দেয়। দার্জিলিং থেকে শুরু করে একেবারে মালদা পর্যন্ত প্রায় 450 পেট্রোল পাম্প কিন্তু আজ পুরোপুরি বন্ধ ছিল। এবং তারা মালিকরা যেটা সাফ জানিয়ে দিয়েছে, যদি আগামী লোকসভা নির্বাচনের আগে বকেয়া তো মেটাতে হবে পঞ্চায়েত বুকের, পাশাপাশি 70 থেকে 80% যদি অ্যাডভান্স হিসেবে না দেয় তাহলে কিন্তু তারা আর গাড়ি দেবে না, এমনটাই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে। 19 কোটি বকেয়া তো আছেই, এরপরে যদি লোকসভা নির্বাচনের আগে না দেওয়া হয় তাহলে অ্যাডভান্স ছাড়া কোনো গাড়ি তেল দেওয়া হবে না। সাধারণ মানুষ, তারপরে পেট্রোল পাম্পের মালিক, তারা কি বলছেন দেখুন। এখন তো সমস্যা তো অনেক পুরা দাঁড়াই গেল না, এখন মালিককে ফোন করা, মালিকও বলতেছে কি করা যাবে, এখন তেলের সমস্যা দাঁড়াই গেল। তেলের সমস্যার জন্য আমার গেস্টগুলো যাইতে পারতেছে না। হঠাৎ করে এটা তো উচিত না এটা করার। যদি নোটিশ দিত, আমরা তো এখানে রেগুলার আছি, যদি নোটিশ দিতে তাও তো হইতো। কালকে রাত্রে ভরতাম, হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, সমস্যা দাঁড়াই গেল ওটাই। আজকে নর্থ বেঙ্গলে 8টা ডিস্ট্রিক্ট আছে, 8টা ডিস্ট্রিক্টের সব পেট্রোল পাম্প বন্ধ আছে। কতটা আশ্বাস পেয়েছেন এই 19.5 কোটি টাকা বকেয়া? উপস্থিত তেমন কিছু নয়। আর এর আগে আমরা দেখিয়েছিলাম বিভিন্ন জায়গায় 7টা বাড়িতে একসাথে চুরি। এখানে দেখুন আলিপুরদুয়ারে পশ্চিম কাঁঠাল বাড়িতে 4-4টে বাড়িতে এই যে শীত কেটে চুরি বলে না, একেবারে পরিষ্কার সেই শীত কেটে চুরি। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কিভাবে হচ্ছে এই দুষ্কৃতীরা, কিভাবে চুরি করছে? দেখো অয়নদা, এই যে শীত কেটে যে চুরির ঘটনা, এটা কিন্তু আলিপুরদুয়ার জেলার যে গ্রাম বাংলা সেখানে প্রায় একেবারে বন্ধই হয়ে গিয়েছিল বলা চলে। কারণ এই রকম গত কয়েক বছরে এই রকম ঘটনার কিন্তু কোনো খবর আমরা পাইনি। কিন্তু গতকাল রাতে শীত কেটে যে পশ্চিম কাঁঠালবাড়ি গ্রাম, যেটা আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে পড়ে, সেই গ্রামের পর 4টে বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। কোনো বাড়িতে 35,000 টাকা নগদ, কোনো বাড়িতে 10,000 টাকা, কারো মোবাইল ফোন, বাসন কোসন সব চুরি করে নিয়ে গেছে অয়নদা। এবং এই যে মানুষেরা, গ্রামের মানুষেরা, তারা জানাচ্ছেন যে তারা ভাবতেই পারেননি যে এভাবে শীত কেটে চুরির ঘটনা ঘটবে। গ্রামবাসীরা জানাচ্ছেন যে শীত কেটে মানে মাটির যে মেঝে ঘর, সেটা কেটে এইভাবে রাতের বেলা ঢুকলে মাটি কাটার শব্দ সাধারণত খুব কম হয়, সেই কারণে তারা টের পান না। এবং এই ঘটনায় পরপর 4টে বাড়িতে এইভাবে চুরির ঘটনায় কিন্তু চাঞ্চল্য, আতঙ্ক ছড়াবে মানুষের মধ্যে। নিরাপত্তা দিতে হবে পুলিশকে। এইভাবে গর্ত করে শীত কেটে একটা মানুষ ঘরে ঢুকে গেল, তারপরে চুরি করলো, মানে আতঙ্কেরই বিষয়। এবার বাঁকুড়ায় চলে যাব। বাঁকুড়ায় হাতির হামলা মাঝে মধ্যেই দেখায়। বাঁকুড়ায় বন দপ্তরে বিক্ষোভ।
হাতি সমস্যার সমাধান চান গ্রামবাসীরা। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, আমরা যা দেখতে পাচ্ছি তাতে গণসংগ্রামী মঞ্চ এরা কি কাজ করে এবং এদের দাবিটা কি? দেখো, হাতি সমস্যার যে স্থায়ী সমাধান, সেই স্থায়ী সমাধানের উদ্দেশ্যেই এই সংগ্রামী গণমঞ্চ তৈরি করা হয়েছিল বেশ কয়েক বছর আগে, এবং তারপরে কিন্তু বেশ কিছু দাবি দাওয়া তাদের পূরণ হয়েছে। কেননা তারা ক্ষতিপূরণ যে চেয়েছিল সেই ক্ষতিপূরণের টাকা বাড়িয়েছে সরকার, এবং বন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন যে চাকরি করে দেওয়া হয় হাতির হানায় মৃত্যু হলে সেই চাকরিও কিন্তু বেশ কিছু জনকে দেওয়া হয়েছে। এই সংগ্রামী গণমঞ্চ যেটা চাইছে, এবার যে হাতি যে সমস্যা বাঁকুড়াতে দীর্ঘদিন ধরে, দশকের পর দশক ধরে হাতি আসছে দলমা থেকে এবং দীর্ঘদিন রয়ে যাচ্ছে। এই মুহূর্তেও বাঁকুড়ার বেলিয়াতর, বর্জরা, গঙ্গাজল সহ বিভিন্ন জঙ্গলে প্রায় 60টির মতো হাতি রয়ে গেছে। সেই হাতির সমস্যা স্থায়ী সমাধান চাই, এবং ছাড়াছাড়ি যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের অঙ্ক যেটা দেখানো হয় সেটা পায় না কৃষকরা, এবং যে হাতির হামলায় মৃত্যু হয় সেই মৃত্যুর ঘটনায় যে ক্ষতিপূরণের পর, সেই মৃত্যুর পরে যে চাকরির আশ্বাস পরিজনদের, সেই চাকরির আশ্বাস কিন্তু বেশ কিছু জন পায়নি, এমনই অভিযোগ তুলে এগুলো বন দপ্তর হোক বা যাদের দায়িত্ব, যাদের কর্তব্য এগুলো করার, তারা ঠিকমতো করুন, না হলে সাধারণ মানুষ, কৃষক, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যাপকভাবে। জঙ্গল এবং গ্রাম পাশাপাশি, মৃত্যুর সাথে হাতির সাথে মানুষের সংঘর্ষ সবসময় লেগে থাকবে, মানুষের মৃত্যু ঘটবে অবধারিতভাবেই। হাতিকে যেখানে হাতির যা বাসস্থান, আমাদের মূল দাবি হাতিকে তার বাসস্থান ফিরিয়ে দেওয়া হোক। যেটা বনাধিকারীরা ঘোষণা করছেন যে প্রকল্পের কাজ শুরু হয়েছে, কিন্তু আদৌ সেখানে রাখার জন্য হাতিদেরকে যা ব্যবস্থা করা দরকার সেটা করা হয়নি, যার ফলে বাঁকুড়া জেলার, বিশেষ করে উত্তর বাঁকুড়ার বড়জোড়া এবং বেলাতোড় রেঞ্জের মানুষরা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে। পর্যটকরা বেড়াতে যান, ফুর্তিও করতে যান, এক শ্রেণীর পর্যটক, তারা কোনোদিন সচেতন হন না। এর আগে দেখিয়েছিলাম হাতির পাল দেখে আরো ভালো করে আলো দিতে বলছেন, উত্তক্ত করতে বলছেন পর্যটকরা। আর এখানে দেখুন বাইসন দেখে হর্ন দিয়ে দেওয়া হচ্ছে। অসচেতনতা, চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীনতা। দেখুন হর্ন দিচ্ছেন, ওই দেখুন নিষেধ সত্ত্বেও হর্ন দিয়ে যাচ্ছেন। কি পান আপনারা বন্য প্রাণকে উত্তক্ত করে? কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? আনন্দ বলে রাখি, আমাদের খবরের জেরি বলো আর যাই বলো, আমরা সকাল থেকে এই খবর কিন্তু দেখাচ্ছি, এবং কিছুক্ষণ আগেই জলদাপাড়া জাতীয় উদ্যানের যে সহকারী বন্যপ্রাণ সহায়ক আছেন নবজিৎ দে, তিনি কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করে জানিয়েছেন যে এই যে ব্যক্তি সাফারি গাড়ির চালক, তাকে আইডেন্টিফাই করা হয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই যে বারবার হর্ন দেওয়া, একেবারে বাইসনকে প্রায় গাড়ি দিয়ে একেবারে গুঁতো মেরে দেওয়া, জঙ্গলের ভেতর এই সমস্ত চূড়ান্ত অসচেতনতার যে কাণ্ড, এই কাণ্ড ঘটিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের সাফারি গাড়ির চালক। আনন্দ পান, এইসব বন্য প্রাণ দেখে আনন্দ পান, বলুন ভাগ্য আমার কি ভালো, কিন্তু এইভাবে ডিস্টার্ব করবেন না। এরপরে আমরা বারবার এগুলো দেখাবো আর আপনাদেরকে শ্রীঘরে যেতে হবে। আর দেখুন ঝড় বৃষ্টিতে ভাঙলো সরস্বতী মণ্ডপের আলোর গেট। এটা হচ্ছে কালনা মহকুমায় সরস্বতী মণ্ডপের আলোর গেট ভেঙে একজন আহত। কি করে হলো? ঝড় বৃষ্টি এতটাই হলো। কথা বলবো প্রতিনিধি নবকুমারের সঙ্গে। নবকুমার, একদমই অয়নদা, যে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল 2-3 মিনিটের মধ্যে লন্ডভন্ড হয়ে গেল কালনার সমস্ত প্যান্ডেল। প্রায় 30 থেকে 35টা প্যান্ডেল এবং লাইট পড়ে যায়, জানালেন এলাকার বিধায়ক দেবপ্রসাদ বাগ। এবং আমরা দেখতে পাই ঘটনাস্থলে একজনের গুরুতর অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়, তার গায়ে চাপা পড়ে যায় লাইটের সেট, এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়াতে বর্ধমানে তাকে স্থানান্তরিত করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা এখন চিকিৎসা চলছে বর্ধমান হসপিটালে। অয়নদা, মণ্ডপের কালনা হাসপাতালে ভর্তি আহত। হঠাৎ একটা কালো মেঘ ধরে আসলো, ধরে আসার পরে চারিদিকটা অন্ধকার হয়ে যায়। অন্ধকার হওয়ার পর হঠাৎ কিছু একটা জায়গার মধ্যে ঘূর্ণিঝড়ের মতন একটা সৃষ্টি হলো, সৃষ্টি হয়ে এই গেটটা পড়ে যায়। যখন ছুটে আসলাম তখন তো চারিদিকটা অন্ধকার ছিল, ভেতরে একটা মেয়ে পড়ে গেছিল, গেটের নিচে একটা মেয়ে পড়ে গেছিল, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটা ভালো ছবি দেখাবো। বসন্ত এসে গেছে। এ বসন্ত মনের অপেক্ষা, উপলব্ধি, প্রেম বিনিময়ের। আর আজকে সেটা পালন হলো। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই ভালোবাসার উৎসব কি প্রতিবারই হয়?
একদমই অয়নদা, গতকাল ভ্যালেন্টাইন ডে বা সরস্বতী পুজো অনুষ্ঠিত হলেও আজ কিন্তু বলা যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে প্রেমের দিন। এটাই রীতি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পুজোর পরের দিন, সরস্বতী পুজোর পরের দিন বিভিন্ন হোস্টেলের মধ্যে তত্ত্বের আদান প্রদান হয়। যে মহিলা হোস্টেল, যে 11টি হোস্টেল আছে, 6টি হচ্ছে ছাত্র আবাস এবং 6টি হচ্ছে মহিলা হোস্টেল, তাদের মধ্যে এই তত্ত্বের আদান প্রদান হয় এবং তার মধ্যে হৃদয়ের অর্ঘ্যও থাকে। এবং এই যে দিনটা, আজকের দিনটায় কোনো হোস্টেলে যাওয়ার ক্ষেত্রে কারো কোনো বাধা থাকে না, তাই আজকের দিনটা অন্যভাবে পালন করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই পড়ুয়ারা। অবশ্যই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে যেভাবে আমরা মারামারির ছবি দেখি, কালকেও দেখেছি সরস্বতী পুজো নিয়ে মারামারি কলেজ বিশ্ববিদ্যালয়ে, সেখানে এই ছবি সত্যি ভালো লাগার ছবি। আর এই রকম ছবি, এই রকম খবরই আমরা দেখাই। এমনিতেই সরস্বতী পুজো আমাদের বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করা হয়, তাতে আবার এবছর কাকতালীয়ভাবে ভ্যালেন্টাইন্স ডের দিনই পুজো পড়ে গেছে। এই রীতিনীতিগুলো, এই নিয়মগুলো অন্য কোথাও দেখা যায় না। ভালোবাসা রয়েছে এই তত্ত্ব বিনিময়ের মধ্যে, আমরা আমাদের বন্ধুত্বের বন্ধনটাকে আরো দৃঢ় করতে চেষ্টা করি। প্রত্যেকটা ছাত্রাবাসের সঙ্গে যে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ, সেটা আর কি এবছর মানে প্রতি বছরই আজকের দিনে আর কি করা হয়। ইউনিভার্সিটির সমস্ত হোস্টেলের সঙ্গে সমস্ত হোস্টেলের আর কি আদান প্রদান হয়। এটা মেয়েদের হোস্টেল থেকে তত্ত্বসত্ত্ব নিয়ে যাওয়া হয় ছেলেদের হোস্টেলেতে, এরকমভাবে পালন করা হয়। ছোটোখাটো চকলেট, ফল, এই সমস্ত বিষয় আর কিছু না। একইভাবে রাজনীতির খবর আমরা যেমন দেখাই, অপরাধের খবর দেখাই, বেআইনি অবৈধ কাজের খবর যেমন দেখাই,